আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একাডেমিক লেকচারের আরও একটি স্পেশাল ক্লাসে। আজকের এই ক্লাসটাতে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সার্কেলের সেকেন্ড চ্যাপ্টারটা, অর্থাৎ 4.2 বা 4B নামে যেটা পরিচিত সেই অধ্যায়টা। তো এই অধ্যায়টাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং সাধারণত দেখা যায় যে একটা সেট সার্কেলের কোশ্চেন যদি হয়, একটা সৃজনশীল যদি সার্কেল থেকে হয়, সেক্ষেত্রে ক এবং খটা 4.1 থেকে নেওয়া হয় এবং গটা হচ্ছে 4.2 থেকে নেওয়া হয়, অথবা অ্যাটলিস্ট একটা 4 মার্কের প্রশ্ন এখান থেকে কিন্তু থাকে। বাট মজার ব্যাপার হচ্ছে যে প্রথম অধ্যায়ে যেমন আমাদের অঙ্ক আসার জোনটা অনেক হাই ছিল, অনেক কিছু থেকে প্রশ্ন আসতে পারতো অ্যাকচুয়ালি। সমীকরণ দিয়ে দিয়ে বিভিন্ন জিনিসপাতি চাইতে পারতো, বিভিন্ন ধরনের একাধিক সার্কেল কাটতেছে, হচ্ছে ইন্টারসেক্ট করতেছে, এরপরে হচ্ছে সরল রেখার সাথে সার্কেল ইন্টারসেক্ট করতেছে, অনেক ধরনের ঘটনা ছিল। এইখানে তুলনামূলক ঘটনা কম। এখানে কম্পারেটিভলি আমাদের অত খুব বেশি কিছু নাই। আসলে স্পর্শক খুবই সিম্পল একটা ব্যাপার, একবার বুঝালে মানুষ বুঝে। বেসিকটা মনে রাখলে এবং হালকা পাতলা কিছু ফর্মুলেশন মনে রাখলে পুরো জিনিসটা অনেক সিম্পল। দ্যাটস ওয়াই 4.2 আমাদের অতগুলো লেকচার আসলে লাগবে না, যেটা 4.1 লাগছিল। বাট ইম্পর্টেন্সের দিক থেকে কিন্তু আসলে এটা মোটেও কম না, জিনিসটা মাথায় রেখো। তো আসলে আমরা শুরু করি। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক। এই স্পর্শক নিয়ে আসলে পুরো 4.2 চ্যাপ্টারটা আগাবে। আমরা সম্ভবত অ্যাটলিস্ট 3টা বা 4টা লেকচার এখানে নিব। প্রথম লেকচারটাতে আমরা বেসিক জিনিসপাতি দেখবো, একদমই বেসিক বাট ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড লেকচারটাতে সেটা রিলেটেড প্রবলেম সলভ। থার্ড লেকচারে আরও কিছু এক্সট্রা জিনিস। ফোর্থ লেকচারে সেটা রিলেটেড প্রবলেম সলভিং। দ্যাট উইল বি দ্য প্ল্যান ফর 4.2 আর কি। দেখি কতক্ষণ ধরে পড়াইতে পারি। তো প্রথমে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে স্পর্শক কি। হ্যাঁ, তো আমরা যদি স্পর্শক সম্ভবত তোমরা জানো এখন এতদিনে যে স্পর্শক কি, কিভাবে হয় ইত্যাদি ইত্যাদি। আমরা যদি একটা বৃত্ত এখানে এভাবে আঁকি, এটা মনে করো একটা বৃত্ত, এবং আমরা হচ্ছে এই বৃত্তের সাথে একটা সরল রেখাও আঁকতে চাচ্ছি। এটা মনে করো একটা সরল রেখা যেটা হচ্ছে বৃত্তটাকে জাস্ট টাচ করছে, লাইক দিস। জাস্ট কি করছে? টাচ করছে। তো একটা পয়েন্টে তাদের কি হয়েছে? স্পর্শ হয়েছে, বা একটা একটা পয়েন্ট এরকম আছে যেখানে কি, যে পয়েন্টটা বৃত্তটার উপরও আছে আবার সরল রেখাটার উপরও আছে। এই যে জিনিসটা ঘটলো, এই যে সরল রেখাটা, এই সরল রেখাটাকেই আমরা বলি হচ্ছে বৃত্তের স্পর্শক। কি বলি ভাইয়া বলো? বৃত্তের স্পর্শক। ইংলিশে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে? এই ট্যানজেন্টের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্সে এটার অনেক ইম্পর্টেন্স আছে। এরপরে বিশেষ করে তোমার ফিজিক্সে তোমরা হয়তো পড়ছো অলরেডি, যে ধরো একটা বস্তুকে হচ্ছে যখন কি একটা বৃত্তাকার গতিপথে যখন একটা বস্তু মুভ করে, তখন কিন্তু ট্যানজেনশিয়ালি তার ভেলোসিটিটার দিক থাকে। অর্থাৎ ভেলোসিটি কি আছে? দুটো জিনিস থাকে, তাই না? পড়ছো নিশ্চয়ই, মান এবং দিক। তো মানটা তো বোঝাই যায় যে কত মানে ঘুরতেছে, বাট ভেলোসিটিটার দিক, হ্যাঁ, ওই এটাকে কি বলে, তোমার বেগের দিকটা থাকে কোন দিকে? এই দিকে। হ্যাঁ, এই দিকে, এরকম মানে টেনজেনশিয়ালি থাকে, প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। তো এটাও কিন্তু খেয়াল করে দেখবা যে বইয়ে লেখা থাকে যে স্পর্শকের দিকে, বৃত্তাকার গতির স্পর্শকের দিকে হচ্ছে দিক থাকে। তো দিস ইজ ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক জায়গাতে অ্যাকচুয়ালি স্পর্শক ইম্পর্টেন্ট, সার্কুলার মোশনের ক্ষেত্রে কিংবা হচ্ছে মেকানিক্সের ক্ষেত্রে অনেক জায়গাতে তোমরা আসলে এটা ইউজ পাবা। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো স্পর্শকের সংজ্ঞাটা কি তাহলে? এমন একটা সরলরেখা যেটা বৃত্তকে কোনো একটা বিন্দুতে স্পর্শ করছে। সবসময় মনে রাখবা যে স্পর্শ করা আর ছেদ করা আর টু ডিফারেন্ট থিংস। আমি ভিজুয়ালিও তোমাদেরকে আগেও দেখাইছি, আবার দেখাচ্ছি। দিস ইজ কল্ড ছেদ করা। এটা কি? ছেদ করছে মানে কি? অর্থাৎ একটা অংশ কেটে ফেলছে এরকম। বাট স্পর্শক কি কখনো একটা অংশ কাটে না, একটা অংশ জাস্ট কি করে, একটা পয়েন্টে টাচ করে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কনসেপচুয়ালি ক্লিয়ার থাকাটা খুব বেশি জরুরি। সুতরাং একটা বৃত্তের কতগুলো স্পর্শক থাকতে পারে? যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃত্তে এরকম কতগুলো স্পর্শক আমি আঁকতে পারবো, উত্তর হবে হচ্ছে একটা, দুইটা, না, ইনফিনিট। হ্যাঁ, অসীম সংখ্যক আমরা স্পর্শক আঁকতে পারবো, কারণ বৃত্তের উপরে কি আছে? অসীম সংখ্যক বিন্দু আছে পুরো সারফেসটা জুড়ে, তাই না? পুরো সারফেস না, অ্যাকচুয়ালি পুরো এটাকে কি বলে, তোমার পেরিমিটারটা জুড়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা কি বলতে পারি তাহলে? ইনফিনিট পয়েন্টস আছে। তো ইনফিনিট সংখ্যক স্পর্শক আমরা অ্যাকচুয়ালি আঁকতে পারবো। বাট পরবর্তীতে সেকেন্ড না থার্ড লেকচারে 4.2 আমরা দেখবো যে একটা বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়, সেটা তখন আমরা আবার এক্সপ্লেন করবো নতুন করে। দ্যাটস এ ডিফারেন্ট টপিক। কিন্তু এরকম প্রশ্ন আসলে ভুল করে মানুষজন যে স্পর্শক কয়টা স্পর্শক আঁকা যায় একটা বৃত্তের, উত্তর হচ্ছে ইনফাইনাইট সংখ্যক। ঠিক আছে? আচ্ছা, ইনফিনিটি বা অসীম সংখ্যক স্পর্শক অ্যাকচুয়ালি আঁকা পসিবল। আমরা কিন্তু একটু খেয়াল করে দেখো, মনে করে দেখো, অলরেডি আমরা স্পর্শক নিয়ে ডিল করছি, বাট আমরা তাকে স্পর্শক হিসেবে নাম দিইনি আর কি তখনও। কোথায় সেই জিনিসটা ছিল একটু খেয়াল করে দেখো তো।
কোথায় এরকম জিনিসটা আমরা পড়ছি যে একটা সার্কেল কি করছে, একটা লাইনকে জাস্ট টাচ করছে, ছেদ করে নাই, জাস্ট টাচ করছে, এরকম জিনিস আমরা কোথায় পড়ছি? ইয়েস, তোমাদের যদি মনে পড়ে থাকে তাহলে ভেরি গুড। আমরা পড়ছিলাম যে সরি আমরা পড়ছিলাম যে সার্কেল কি করতেছে, অক্ষকে স্পর্শ করতেছে, মনে আছে কিনা তোমাদের জানি না। এই যে এই কেসগুলা তোমরা যদি একটু দেখো, হ্যাঁ এই কেসগুলো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটা না, এটা কোনটা, হ্যাঁ এটাই তো, অক্ষ স্পর্শ করা। এই যে এই সার্কেলটা কি করছে, এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করছে, এই সার্কেলটা কি করছে, ওয়াই অ্যাক্সিসকে জাস্ট টাচ করছে, এক্স এবং ওয়াই দুজনকেই কি করছে, জাস্ট টাচ করছে। এই ক্ষেত্রে কিন্তু কি এই এক্স অ্যাক্সিস এই বৃত্তের একটি স্পর্শক, ওয়াই অ্যাক্সিস এই বৃত্তটার জন্য একটি কি স্পর্শক, এক্স এবং ওয়াই অ্যাক্সিস এই বৃত্তের জন্য কি স্পর্শক। সুতরাং আমরা স্পর্শক সম্পর্কে আসলে পড়ছি, বাট তখনও কি আমরা অফিসিয়াল নাম দিই নাই, এবং এগুলো তো আসলে অ্যাক্সিস, তো এগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। বাট এখন কি বলতেছি, ইট ক্যান বি এনি লাইন, তাই না? এনি লাইন ক্যান বি এ ট্যানজেন্ট বা স্পর্শক, ঠিক আছে? যে কোনো লাইনকে আমরা কি বলতে পারি, সরলরেখা কি আসলে স্পর্শক বলতে পারি, যদি সে কি করে, এভাবে করে হচ্ছে টাচ করে। আচ্ছা, তো এই হচ্ছে স্পর্শকের বেসিক কনসেপ্ট, বেসিক ধারণা। আর আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে বলে রাখতে চাই, সামনে আরো ডিটেলসে পড়বো, সেটা হচ্ছে যে আমরা যদি সার্কেলের যে সেন্টারটা আছে সেটার থেকে যদি এইভাবে কি করি বলো তো, এইটা এই জিনিসটার নাম কি, এটার নাম কি, আর বা ব্যাসার্ধ, রাইট? তো ব্যাসার্ধ কিন্তু অলওয়েজ স্পর্শকের সাথে 90 ডিগ্রিতে থাকে। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, স্পর্শক হওয়ার জন্য একটা শর্ত এইটা, এবং প্রপার্টিও বলতে পারো যে ব্যাসার্ধ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার অন স্পর্শক, ঠিক আছে? ব্যাসার্ধ কার উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব, ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব থাকবে অলওয়েজ, ঠিক আছে? অথবা উল্টাভাবে বলতে পারো স্পর্শক কি ব্যাসার্ধের উপর লম্ব, দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আরো আমরা আলোচনা করবো একটু পরে, তার আগে আমরা একটু সিম্পল এই যে স্পর্শক, এটার একটা সমীকরণ ডিফাইন করা আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ছে। কারণ আমরা জানি যে আমরা যা কিছু পড়ি জিওমেট্রি নিয়ে উই আর নট ভেরি ইন্টারেস্টেড, তাই না? সার্কেলের জিওমেট্রি নিয়ে অল্প আলোচনা করি, আমরা কি করছিলাম, সার্কেলের সমীকরণ নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, যে সেন্টার 0 0 তো হলে কি হবে, অন্য জায়গায় হলে কি হবে, এটসেট্রা। সেম থিং স্পর্শক, আমরা বুঝে গেছি যে জিওমেট্রি ইজ নাইস, ইট লুকস গুড, এরকম ভাবে থাকে, জাস্ট টাচ করে একটা পয়েন্টে। বাট নাও উই আর ইন্টারেস্টেড টু লার্ন যে কিভাবে আমরা এটার সমীকরণটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট। তা আমি পুরাটা তোমাদেরকে ডিরাইভ করবো না, বাট ইউ উইল গেট দ্য আইডিয়া, কোনো সমস্যা নাই, তোমরা ডিরাইভ করতে পারবা বাকিটা নিজেরাই। আমি তোমাদেরকে শুরু করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো যে এইটা কি একটা বৃত্ত, রাইট? এবং এই বৃত্তটার উপরে মনে করো যে একটা স্পর্শক আছে, লাইক দিস। আমি মানে আকার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে এরকম ভাবে আঁকলাম। তো এটা কি একটা বৃত্ত, এখানে কি আছে, স্পর্শক আছে। এই বৃত্তটার সেন্টার মনে করো যে -g, -f। তোমাদের আশা করি মনে আছে যে সার্কেলের সমীকরণ কি শিখছি আমরা, x² + y² 2gx 2fy প্লাস কি বলো ভাইয়া, c = 0। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ সার্কেল। হ্যাঁ, সার্কেলের কি ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে সেটার সেন্টার কোথায় ছিল, -g, -f এ। তো এটা আমরা আঁকলাম। এরপর আমরা কি করতে পারি যে এই সেন্টার থেকে আমরা যেই পয়েন্টটাতে হচ্ছে এরা টাচ করছে, এই দুইটার মধ্যে একটা লাইন টানতে পারি, লাইক দিস, রাইট? আমরা লাইন টানলাম। ওকে, লাইন টানার পরে দেখো আমরা ধরে নেই যে যেই পয়েন্টটাতে এই স্পর্শকটা হচ্ছে বৃত্তটাকে স্পর্শ করছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে x1, y1। সেই পয়েন্টটার নাম কি, ধরে নিলাম যে কি x1, y1। একটা স্ট্রেট লাইন আছে যে কি করছে, x1, y1 পয়েন্টে হচ্ছে সার্কেলটাকে টাচ করছে, এবং এই সার্কেলটার সেন্টার কোথায়, কেন্দ্র কোথায়, -g, -f এ। ওকে, সো দিস আর দ্য ইনফরমেশন। এগুলো জানলে আমাদের চলবে। আমরা নাম দিতে পারি, এই পয়েন্টের নাম দিতে পারেন পি, এই পয়েন্টের নাম দিতে পারো হচ্ছে ও, এটসেট্রা। ওকে, আচ্ছা, তো এখন দেখো যে আমরা কি করতে পারি বলতো, আমরা হচ্ছে ধরতে পারি যে এই যে আমাদের কি আছে, একটা সমীকরণ আছে, মানে একটা কি আছে, স্ট্রেট লাইন আছে। এই স্ট্রেট লাইনটার যে সমীকরণ সেটা কি রকম হইতে পারে বলতো। আমরা ধরলাম যে স্ট্রেট লাইনটার সমীকরণ হচ্ছে কি, y = mx + c লিখবো না, আমরা একটু চালাকি করে লিখি, যেহেতু x1, y1 একটা পয়েন্ট। তাহলে আমরা যে এই সমীকরণটা জানতাম না বলো, y - y1 সমান কি, y2 - y1 / x2 - x1, মনে করে দেখো জানো কিনা, ইনটু কি, ইনটু কি ছিল, ইনটু ছিল হচ্ছে তোমার x - x1, এরকম একটা সমীকরণ ছিল না আমাদের। অর্থাৎ একটা স্ট্রেট লাইনের সমীকরণ যেটার মধ্যে দুইটা পয়েন্ট যদি y1 আর y2 হয়, এটা কি একটা সমীকরণ ছিল না, সামথিং লাইক দিস। আবার যদি এইটার ঢালের কথা যদি চিন্তা করো, এই যে সেন্টার থেকে যে আমি এই পয়েন্ট রাখছি, এই যে লাইনটা, হ্যাঁ ওপি, এই ওপির ঢালের কথা যদি চিন্তা করো,
এম অফ ওপি, এটা ঢালের কথা যদি চিন্তা করো তাহলে আমরা কি বলতে পারি, y1 প্লাস এফ, y1 প্লাস এফ ডিভাইডেড বাই কি x1 প্লাস জি, x1 প্লাস জি, এভাবে কিন্তু আমরা কি করতে পারি চাইলে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে আমি যদি এটা লিখছি, বাট এটা কিন্তু আমরা জানি না, জানি কি না বলো, আমরা এটা জানি না, কারণ কি ওয়াই মানে ওয়াই আমাদের বিন্দু আছে একটা, তো আমরা জাস্ট এটাকে এম লিখে দিই, ঠিক আছে, এম লিখে দিই বা এম, হ্যাঁ শুধু এম থাক সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা এই এমটা কত পাবো বলো তো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম একটা এম পাবো কিনা বলো দেখি। তাহলে আমাদের কাছে দুইটা ঢাল আছে, একটা কি এটার ঢাল কত শুধু এম, আর এটার ঢাল কত এম অফ ওপি, তাহলে দুইটা ঢাল আছে এবং এই দুজন কি লম্ব, একটু আগে আমরা দেখে আসছি তাই না, স্পর্শকের বেসিকে যে কি বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক কি হবে একে অপরের লম্ব হবে, রাইট। তাহলে এই থিওরি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি কিনা যে বলতো যে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল কত হবে -1, তাই না। তাহলে কি আমরা লিখতে পারবো না যে দিস which is y minus y1 divided by x minus x1 into this OP y1 plus f divided by x1 plus g is equal to কত -1। এখন এখান থেকে তোমাকে কি করতে হবে, একটা সমীকরণ আনতে হবে, একটা সুন্দর সমীকরণ আনতে হবে। এই কাজটুকু আমি আর করতেছি না, সিম্পল অ্যালজেব্রা, ঠিক আছে, এই কাজটুকু আমি কি আর করতে চাচ্ছি না। এইটা আমি একটু এখানে একটু সুন্দর করে লিখি, পরে নোট দেখলে তোমরা বুঝতে পারো যাতে, সরি, this is -1 and this is m of OP, ওকে। আচ্ছা, সো এইখান থেকে কি করব আমরা, আর গুণন করবা, গুণ করবা, যা খুশি তাই করেন, দেন তোমাকে কি করতে হবে, একটা ইকুয়েশন আনতে হবে। সেই সমীকরণটাই কার সমীকরণ হয় বলো তো, খেয়াল রেখো আমরা সমীকরণটা কার বের করতেছি, অ্যাকচুয়ালি সমীকরণটা কার বের করতেছি, সবুজ রেখাটার স্পর্শকের সমীকরণ বের করতেছি, ঠিক আছে। তো অটোমেটিক্যালি এটাকে সলভ করলে স্পর্শকের সমীকরণই আসবে, দেয়ার ইজ নো ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারণ আমরা কি এখানে কি ওয়াই আর এক্স, এই যে ওয়াই আর এক্স ধরছি কোথায় এই স্পর্শকে, ঠিক আছে। সুতরাং ওয়াই এক্স এর সমীকরণটা আসবে, এটা কি স্পর্শকের সমীকরণ আসবে। তো ফাইনালি যে সমীকরণটা আসবে সেইটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু মিলাই নিও কষ্ট করে, আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি। সো এই সমীকরণটা এখানে আসবে হচ্ছে x ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস 2g এক্স প্লাস এক্স ওয়ান বাই 2 প্লাস 2f ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই 2 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের সমীকরণ, কিসের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। দিস ইজ দ্য ইকুয়েশন। সুতরাং যদি তোমাকে বলে যে তোমার কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের সেন্টার হচ্ছে -g, -f এবং একটা স্পর্শক আছে এই বৃত্তটার x1, y1 বিন্দুতে, অর্থাৎ বিন্দুটা যদি দিয়ে দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, x1, y1 আর -g, -f আর সার্কেলের c বসায় দাও, ইউ গেট দিস ইকুয়েশন। কার ইকুয়েশন, স্পর্শকের সমীকরণ লিখে দিই। এটা কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, পেয়ে গেলাম না। তাহলে স্পর্শকের সমীকরণ কিভাবে বের করলাম, দ্যাটস ইম্পর্টেন্ট, কারণ এই আইডিয়াটা আমাদের যে কোনো ম্যাথেও কাজে লাগতে পারে, ঠিক আছে, দ্যাটস ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশনটা এটা তোমরা করবা বাসায়, নিজেরা দেখবা মিলে কিনা, মিলতে বাধ্য, এটা মিলবে, কোনো সন্দেহ নাই। বাট আমি আর একটু মনে করাই দিই কিভাবে আমরা ক্যালকুলেশনটা করছি। আমাদের কাছে এই স্ট্রেট লাইনটা আছে, এইটা শুধু আমরা এটাই জানি যে এই স্ট্রেট লাইন বা সরলরেখার উপর একটা বিন্দু আমরা জানি শুধু x1, y1। দেন আমরা কি করলাম, এই বিন্দুটাকে ধরে এটা ঢাল বের করলাম y minus y1 by x minus x1, মেক সেন্স। এন্ড এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধের ঢাল কত, এইটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, দুইটা বিন্দুর মধ্যে ঢাল কিভাবে নির্ণয় করে, y minus y x minus x, y1 minus minus f মানে কি y1 plus f, x minus x, x1 minus minus g মানে কি x1 plus g। এই দুইটা ঢাল কি একে অপরের উপর লম্ব, তার মানে এদের গুণফল কত হবে -1। সেখান থেকে আমরা কি পেয়ে যাব, এই সমীকরণটা পেয়ে যাব। দিস ইজ দ্য ইকুয়েশন, কার সমীকরণ, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার, ডান। এই প্রসেসটা মনে রাখতে হবে, বুঝতে হবে যে কিভাবে স্পর্শকের সমীকরণ বের করা যায়। দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে, নাইস। যদি তোমরা এটা বুঝে থাকো, নেক্সট আমরা একটা জিনিস পড়বো, দিস ইজ লাইক এ সাইড কোয়েস্ট। জানি না তোমরা GTA 5, 6 তো এখনো বের হয় নাই, হয়তো এই ক্লাস ইনশাল্লাহ ভবিষ্যতে যখন মানুষ দেখবে তখন GTA 6 বের হয়ে যাবে, জানি না খেলার সময় আবার সৌভাগ্য হবে কিনা। GTA 4, GTA 5 যারা খেলছো তারা জানো যে মেইন কোয়েস্টের পাশাপাশি কি থাকে, সাইড কোয়েস্ট থাকে, হ্যাঁ। তো মেইন কোয়েস্ট আমাদের স্পর্শক, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট।
যে স্পর্শ কি আমাদের কি মেইন কোয়েস্ট বা মেইন মানে কি মানে অবজেক্টিভ, বাট তার সাথে আরেকটা জিনিস ছোট্ট করে আমরা শিখে নিতে চাই, সেটা হচ্ছে অভিলম্ব। হ্যাঁ, এটা জাস্ট আমরা একটু দেখবো, জাস্ট এটা তেমন আহামরি কিছু না, বাট মাঝে মধ্যে পরীক্ষায় আসে, দ্যাটস ওয়াই একটু দেখতে হবে, কিছু করার নাই। এইসব এখানে কি লেখা, এগুলো হচ্ছে ওই যে কেমিস্ট্রির, হ্যাঁ কে পড়াইছে জানি না, আশিক ভাই নাকি, কেমিস্ট্রি জিনিসপাতি, বাট এখানেও দেখো সার্কেল আছে, ঠিক আছে। কেমিস্ট্রির ইকুইপমেন্টের ভেতরেও কি আছে, সার্কেল আছে। এই যে মনে করো যে এটা কি হয়ে গেল, একটা স্পর্শক হয়ে গেল, এই মার্কারটা হচ্ছে কি এই সার্কেলটার একটা স্পর্শক হয়ে গেল, ঠিক আছে। সার্কেল, ম্যাথ ইজ এভরিওয়্যার, ম্যাথ ছাড়া কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কোনো দাম নাই, হ্যাঁ। সুতরাং ম্যাথ ছাড়া কি কোনো দাম নাই। এগুলো কি দেখাইছে, বিভিন্ন ধরনের বন্ড টন্ড দেখাইছে মনে হয়, হ্যাঁ আমি এগুলো কম বুঝি ভাই, সুন্দর লাগে এগুলো, কিউট, হ্যাঁ কিউট কিউট লাগে, বাট দেখো শেপটা কি, সার্কেল, স্ফেয়ার, স্ফেয়ার ছাড়া কিছু হবে না। হোয়াট ইজ দিস, দিস লুকস লাইক ললিপপ, আই ডোন্ট নো, এটা মনে হয় আরেকটা বল্টু ছিল, প্রবাবলি খুলে গেছে বা সামথিং, ঠিক আছে। ইট লুকস লাইক অনেকগুলো ললিপপ আছে এখানে, অনেকগুলো ললিপপ আছে। তো তোমাদের যদি ললিপপ লাগে তাহলে কেমিস্ট্রি তোমরা আশিক ভাইয়ের কাছে চাইও, কে পড়াইছে আমি জানি না, আমার সিনিয়রই হবে হয়তো, বাট ওকে। তো ললিপপ লাগলে কেমিস্ট্রি মানুষজনের কাছে চাই, হ্যাঁ ওকে। সার্কেল, তো ধরলাম একটা সার্কেল আঁকলাম, এবার কি, এবার আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা একটু কি দেখছিলাম, একটা একটা কি স্পর্শক। আচ্ছা, এবার দেখবো যে স্পর্শকের উপরে যদি বাবা আরেকটা জিনিস, আরেকটা সরল রেখা লম্ব হয়, লাইক দিস, এই সরল রেখাটা কি হয়েছে বলতো, এই সরল রেখাটা কি হয়েছে, স্পর্শকের উপরে আবার লম্ব হয়েছে। তার মানে কি, যে এইটা ছিল কি স্পর্শক, হ্যাঁ কোনো সন্দেহ নাই, অফকোর্স এটা আমাদের কি একটা পয়েন্টে স্পর্শ করছে আমাদের সার্কেলটাকে, সো এটা হচ্ছে স্পর্শক। আর স্পর্শকের উপরে যদি আবার আরেকটা সরল রেখা থাকে যে কিনা কি লম্ব, অর্থাৎ এদের মধ্যে যদি আমার 90 ডিগ্রি কোণ থাকে, সেটাকে কি বলতে পারি আমরা, আসলে অভিলম্ব। সেটাকে কি বলতে পারি, অভিলম্ব। নাও তোমরা যারা একটু চালু আছো তারা অলরেডি একটা জিনিস বুঝে ফেলছো, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা একটু আগে দেখলাম ব্যাসার্ধের সাথে যে লম্ব সে আসলে স্পর্শক, আবার স্পর্শকের সাথে যে লম্ব সে আসলে অভিলম্ব। তো মানে ব্যাসার্ধ আর অভিলম্ব কি একই লাইন? অ্যান্সার ইজ ইয়েস। আমরা যদি এই অভিলম্বকে কি করি বলতো, একটু পিছনের দিকে টানি, এইভাবে যদি একটু হচ্ছে একটু টানি এবং যদি নিতে থাকি, এক সময় গিয়ে তুমি পৌঁছে যাবে কোথায়, সার্কেলের সেন্টারে, এবং এটাই কি হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ আর অভিলম্ব ইজ নট দ্য সেম থিং, একই জিনিস না, বাট সমীকরণটা কি হবে, একই হবে, হতে বাধ্য না, কারণ এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, রেডিয়াস দিয়ে যাচ্ছে, সেন্টার দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে, এবং এটা যাচ্ছে, সুতরাং কি সেম জিনিস। ওকে, আচ্ছা। তো টানার কথা শুনে মনে পড়লো যে আসলে এই যে আমরা বলি যে কি করলাম, লাইনটা এখান থেকে টানলাম, এটা মানে এটা তো জাস্ট কি একটা ভিজুয়াল ফিল দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি কি লাইন তো এইখানে না, লাইন তো ইনফিনিট। লাইন কি প্রশ্ন কিনা ছোটবেলায় আমি জানি না, স্ট্রেট লাইনের সমীকরণ পড়ছো তোমরা, সরি সমীকরণ বলছি, স্ট্রেট লাইনের ডেফিনেশন, সংজ্ঞা পড়ছো তোমরা ছোটবেলায়। কয়েকটা জিনিস থাকতো আমার মনে আছে, ছোটবেলায় পড়ছিলাম। একটাকে কি বলে বিন্দু, একটাকে বলতাম আমরা আমি তো ইংলিশ ভার্সন ছিলাম, লাইন সেগমেন্ট, একটাকে বলতাম হচ্ছে রে, এক পাশে বন্ধ আরেক পাশে এরকম যা থাকবে, এটাকে মনে হয় রশ্মি বলে বাংলায়, ঠিক আছে। এটাকে বলতাম হচ্ছে লাইন সেগমেন্ট, মানে খণ্ড। আর এইটাকে বলতাম হচ্ছে কি সরল রেখা, হ্যাঁ সরল রেখা, লাইন। এটা কি লাইন, দিস ইজ লাইন, লাইন সেগমেন্ট, রে, ডট, এভাবে পড়ছি, ইংলিশে পড়ছি, জানি না বাংলায় ভুল হতে পারে আমার কোনো। তো এইটা অ্যাকচুয়ালি কি লাইন বা সরল রেখা। আমরা এখন যা কিছু পড়ছি সব কিছু কি এইটা, কিন্তু অ্যারো দেই কোথাও, দেই না, কেন? কারণ এখন আমরা বড় হয়ে গেছি, এখন অ্যারো দেওয়া লাগে না, সব কিছু সব জায়গায় আছে, ইট এক্সিস্ট, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, আর অ্যারো দেওয়া প্রয়োজন পড়ি না। বাট আমরা কি জানি যে লাইন কি এখানে শেষ হয়ে গেছে, না, লাইন যদি এখানে শেষ হয়ে যায় তাহলে লাইন থাকবে না, তাহলে কি হয়ে যাবে, লাইন সেগমেন্ট হয়ে যাবে, লাইন গোজ অন। মানে এটা চিন্তা করো যে ইনফাইনাইট একটা ওয়ার্ল্ড, সেখানে কি আছে, ইনফাইনাইট সংখ্যক লাইন আছে, একটা একের দিকে সব দৌড়াচ্ছে, শুরু নাই শেষ নাই, শুরু কোথায় মাইনাস ইনফিনিটি, শেষ কোথায় প্লাস ইনফিনিটি। এর মধ্যে থেকে আমরা কি করতেছি, কিছু কিছু জিনিসকে নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি যে কি হইতেছে না হইতেছে, দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট, ঠিক আছে। সো এমন না যে এখানে কি শেষ, সুতরাং টানার প্রশ্ন নাই আসলে, এটা কি অটোমেটিক্যালি আসলে সেন্টার দিয়ে গেছে, হ্যাঁ এটা কোনো সন্দেহ নাই। এটা কেন বললাম, তো আমাকে একবার হচ্ছে এক স্যার, আমাদের আইডল স্কুলের স্যার, আমি আইডল স্কুল ইউনিভার্সিটি পড়ছি, ওনার নাম হচ্ছে রিয়াজ স্যার। রিয়াজ স্যার ফিজিক্স পড়াইতেন,
অসম্ভব ভালো ফিজিক্স পড়াইতেন। এবং মানে আমার না এরকম টিচারকে বেশি ভালো লাগে যারা আসলে কনসেপ্ট নিয়ে বেশি ঘাটাঘাটি করে রাদার দেন ম্যাথ। এবং আমিও কাইন্ড অফ এরকম, এই জন্য আমাকে বেশিরভাগ স্টুডেন্টরা পছন্দ করে না, কারণ ওরা চায় যে বেশি বেশি ম্যাথ করাবেন, ম্যাথ গিলাই গিলাই খাওয়াবেন। অভিলম্ব কি এটা নিয়ে আমি 10 মিনিট ধরে আলোচনা করতেছি, এটা নিয়ে আসলে 10 মিনিট 1 মিনিটে বলে দিলেই হয় যে লম্ব শেষ, আসলে সমীকরণ দেখি অভিলম্বের, আসলে ম্যাথ করি অভিলম্বের। তোমরা এগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড আমি জানি, বাট আমি কিছু ট্রেড অফ করতেছি এখন। আগে শুধু থিওরি নিয়ে কথা বলে ছেড়ে দিতাম যে ম্যাথ তোমরা নিজেরা দেখে নিও ভাই, বাট এখন কি অনেক ম্যাথ করাই আমি কম্পেয়ার টু আদার্স। আগে যদি জানি না, তোমরা তো আগে দেখার কথা না ক্লাস আমার, বাট যদি দেখে থাকো, যদি কোনো পাও আর্কাইভ দেখবা যে আমি এমনও রেকর্ড আছে আমার যে 1.5 ঘন্টায় সার্কেল শেষ করছি, ঠিক আছে। বাট ওখানে কি একটা টপিকও বাদ দিছি? নো। ওইখান থেকে কি বুঝতে কোনো অসুবিধা হবে? নো, সব বুঝতে পারবা, বাট ম্যাথ তোমাকে নিজে নিজে করতে হবে, ঠিক আছে। কারণ কনসেপ্ট, সার্কেল চ্যাপ্টারের কনসেপ্ট 1.5 থেকে 2 ঘন্টারই আছে। ম্যাথ করাইলে তো যত ইচ্ছে তত ঘন্টা যাওয়া যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যত ইচ্ছে তত ম্যাথ করানো যায়, বিভিন্ন টাইপের কঠিন কঠিন ম্যাথ করানো যায়, সহজ সহজ ম্যাথ করানো যায়, বারবার একই ম্যাথ করানো যায়, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, রিয়াজ স্যারের কথা বলছিলাম। রিয়াজ স্যার একবার আমাকে হচ্ছে, স্যারের একটা ইয়ে ছিল যে কেউ ক্লাসে কথা বললে স্যার এতক্ষণ যা বোঝাইছে বলতো যে আসো বোর্ডে বুঝাও, ঠিক আছে। তো সম্ভবত হচ্ছে মিরর নিয়ে কিছু পড়াচ্ছিল, সরি লেন্স নিয়ে কিছু পড়াচ্ছিল, থাকে না এরকম, ওই যে বিভিন্ন ধরনের লেন্স থাকে, আমি ভুলে গেছি, আমার আঁকা টাকা ভুল হবে। এই পাশ থেকে কি লাইট যায়, এভাবে কি হয়, যেখানে ইন্টারসেক্ট করে ওখানে ইমেজ তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমাকে হচ্ছে এভাবে মানে একটা আঁকছে, আইকা দিয়ে বলছে যে এটা এক্সপ্লেন করো। তো এটা এক্সপ্লেন করার সময় আমি বলছি যে মানে এইটা সম্ভবত এরকম ছিল যে লেন্স আছে আর এইখানে হচ্ছে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে, তো এটা কিভাবে তৈরি হয়েছে এক্সপ্লেন করবো। আমি বলছিলাম যে এখান থেকে যদি আমরা লাইনগুলোকে পেছনের দিকে টানি, মানে এইটা শোনার পরে স্যারের মেজাজ এত খারাপ হয়েছে যে হোয়াট ডু মিন বাই টানি, তুমি রেক মানে সরল ইয়ে কি বলে রশ্মি, লাইট রে, লাইট ওগুলো কি আবার, ওটা কিন্তু স্ট্রেট লাইন, ওটা কিন্তু রে, লাইট রে যেটা কি হচ্ছে যাচ্ছে ইনফাইনাইটলি যাবে, লাইট রে কি ইনফাইনাইটলি যাবে, দেখা যায় না কেন? কারণ অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিনিস বাড়ি খেয়ে গিয়ে কি হয়, অ্যাবজর্ব হয়ে যায়। একদম ওপেন স্পেস হলে লাইট মারলে কোথায় যেত কোনো ঠিক নাই, ঠিক আছে। তো ওটা কি লাইট রশ্মি, আলোক রশ্মি, আলোক রশ্মি কি তুমি টানবা মানে কি, হোয়াট ডু মিন বাই টানা। বাট তারপরে আমি বললাম আর কি, বলার পর মনে পড়লো যে স্যার আসলে ধরছিলেন এই জিনিসটা ভুল, আসলে মানে কথাটা ভুল, কিন্তু কি ভিজুয়ালাইজেশনের স্বার্থে তোমরা বুঝতে একটু সুবিধা হয়েছে না যে পেছনের দিকে টানতেছি, এটা মানে কি। ভিজুয়ালাইজেশনের স্বার্থে মাঝে মধ্যে আমরা কি করি, কিছু ভুল জিনিসপাতি ইউজ করি। আজকাল তো আবার ভিজুয়ালাইজেশনের স্বার্থে হোক, যে স্বার্থে হোক, যদি বাই চান্স কোনো কিছু ভুল পায়, মাশাল্লাহ অনেক সম্মানিত অভিজ্ঞ শিক্ষকের আছেন, তারা বসে থাকে যে কোথায় একটা ভুল হবে, কোথায় একটা ঝামেলা হবে, কোথায় একটা কি হবে বলতো, একটু ভুলভাবে বোঝানো হবে। বাট ম্যাক্সিমাম কেস আমি দেখছি, ম্যাক্সিমাম কেস কোনো মানে 3 ধরনের কেস আছে এখানে। এক হচ্ছে যে টিচারের কনসেপ্টই ভুল, হতেই পারে, এটা মানে অবিশ্বাস্য কিছু না, আমার নিজের কনসেপ্ট অনেক ভুল থাকতে পারে, ছোট মানুষ, আমি স্টিল স্টাডিং। আমি বলি সবসময় যে আমি আমি মানে ম্যাথমেটিক্স কি, আমি আমার পড়াশোনা ম্যাথমেটিক্স নিয়ে না, আমি ম্যাথমেটিক্স আমি এখনো শিখতেছি, কেউ আমাকে শিখাইতে চাইলে আই এম হ্যাপি টু ডু দ্যাট। এবার এক ধরনের মানুষের কনসেপ্ট ভুল থাকতে পারে। দুই হচ্ছে যে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় লিখতে গেলে, হয়ে গেছে, বিভিন্ন ধরনের ভুল হয়ে যায়, সমীকরণে ভুল হয়, ম্যাথে ভুল হয়, অনেক ম্যাথ ভুল হয়, আমার অনেক ম্যাথ ভুল হয়, এরকম অনিচ্ছাকৃত ভুল। আরেকটা হচ্ছে কি, যে টিচার ঠিকই জানে যে সঠিকটা কি, বাট সে কি স্টুডেন্টদের সুবিধার্থে একটা ডিফারেন্ট কি ভিজুয়ালাইজেশন করতেছে, অথবা একটা জিনিস বলতেছে না, কারণ কি কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। যেমন তোমরা ছোটবেলায় কি তোমাদের মনে আছে কিনা যে একদম যখন ছোট ছিল তখন কি √4 মানে কত ছিল, 2 ছিল, তখন কি এটাই রাইট, তাই না, এটাই রাইট। তারপরে বড় হয়েছে তখন কি √4 মানে কি +-2 হয়েছে, রাইট। এরপরে মনে করো যে আবার √3 এটা কি মোটামুটি 9-10 পর্যন্ত তো ডেফিনেটলি √3 মানে কি ছিল, 1 ছিল। বাট ইন্টারমিডিয়েট উঠে কি দেখলা, এটা লিখলে হবে না, কি লিখতে হবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, শিখছো কিনা। তো এখন 9-10 বাচ্চাকে যদি আমি যদি এগুলো পড়াই, তাহলে কি বলবো না যে ভাই পাগল হয়ে গেছে, অফকোর্স বলবো পাগল হয়ে গেছে, মানে ইট ডাজন্ট মেক সেন্স টু দেম, তাই না। তো সবাইকে সবকিছু বলা যায় না, বোঝানো যায় না, তো এইগুলা নিয়ে আসলে বেশি মাতামাতি করার কিছু নাই। এনিওয়েজ লেটস কাম ব্যাক টু টপিক, সরি অনেকক্ষণ গল্প করলাম। স্পর্শক বুঝলাম, স্পর্শকের উপর লম্ব হলে কি অভিলম্ব হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইটারও কি হবে, সমীকরণ বের করা যাবে কিনা, যাবে। তো এটা প্রমাণ দেখাবো না, কোনো দরকার নাই প্রমাণের, আই এম নট ইন্টারেস্টেড দেখাইতেও একদমই মানে প্রয়োজন নাই। সুতরাং এইটার যে সমীকরণটা আছে সেটা আমি একটু লিখে দিতে চাচ্ছি। সমীকরণটা একটু আমি এখানে লিখে দিই। স্পর্শকের সমীকরণ যেমন মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, বক্সের ভিতরে লিখছিলাম। অভিলম্বের সমীকরণে কি করতে হবে, মনে রাখতে হবে, কিছু করার নাই। y1 প্লাস f ইন্টু এক্স প্লাস x1 প্লাস g ইন্টু ওয়াই প্লাস প্লাস না মাইনাস হবে সম্ভবত, মাইনাস gy1
মাইনাস এফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 0। তো একটু খেয়াল করে দেখো, এখানের জন্য তোমার কি লাগবে? সেন্টার লাগবে। সার্কেলের সেন্টার ছাড়া কিছু করা যাবে না, এটা আছে মনে রাখতে হবে, মাইনাস জি কমা মাইনাস এফ। হ্যাঁ, এবং আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে তোমরা মাইনাস জি কমা মাইনাস এফ যদি এখানে বসাও, খেয়াল করে দেখবা যে এখানে মাইনাস জি মাইনাস এফ বসাইলে এক্স ওয়ান এফ হলো মাইনাস জি, এটা কি 0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সুতরাং বসাইলে কি এটা সিদ্ধ হবে এই সমীকরণটা। এর কারণ কি? এটা সিদ্ধ হওয়ার কারণ কি বলতো? কারণ এই বিন্দুটাও কি এই স্ট্রেট লাইনের উপরেই আছে, অবভিয়াসলি মেক সেন্স, তাই না? এটা আমরা জানলাম এতক্ষণ যে কি এই স্ট্রেট লাইনের উপরেই কি আছে, এই বিন্দুটা আছে। হ্যাঁ, মানে কি ব্যাসার্ধ বা সেন্টার দিয়ে যায় যে লাইনটা, সেটাই কি অভিলম্ব। ওকে, তো এটাই কি আমাদের সমীকরণটা। ডান, বোঝা গেল? এটা কি আমাদের অভিলম্বের সমীকরণ। না, নাইস। নেক্সট, এবার আমরা যে জিনিসটা পড়বো, এইটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। একদমই ইজি কনসেপ্ট, আহামরি কোনো কনসেপ্ট না, একদমই ইজি, বুঝবা, সহজেই বুঝবা। বাট এইটা জানলে স্পর্শক রিলেটেড সব ম্যাথ করতে পারবা বলে বিশ্বাস করি। এইটা জানলে কি করা যাবে? স্পর্শক রিলেটেড সব ম্যাথ করা যাবে। হ্যাঁ, দিস ইজ ভেরি সিম্পল, বাট এটাই কি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, তো দেখো যে আমি একটা বৃত্ত আঁকলাম এবং তার উপর একটা স্পর্শকও আঁকলাম। এবার আমি যেটা দেখাতে চাচ্ছি তোমাদেরকে, যে দেখো এইটা যে একটা স্পর্শক, সেটার প্রমাণ কি, মানে সেটা তুমি কিভাবে জিওমেট্রিক্যালি বা ম্যাথমেটিক্যালি প্রমাণ করবা, ম্যাথমেটিক্যালি প্রমাণ করবা কিভাবে যে এটাই, এই লাইনটা যে এই বৃত্তটার একটা স্পর্শক, এটা প্রমাণ করার কি টুলস তোমার হাতে আছে? একটু চিন্তা করে দেখো। মানে তুমি তো এখন এটা বলতে পারবা না যে কি, যে টাচ করলে স্পর্শক, টাচ করছে কি না, দ্যাটস আ হোল নিউ ডাইমেনশন, তাই না? যে টাচ আসলে করছে কিনা, এই সরলরেখা বৃত্তকে স্পর্শ করছে কিনা, এটা প্রমাণ করার তো আসলে কোনো মানে সরাসরি কোনো রাস্তা নাই, ফিজিক্যাল স্পর্শ তো না যে বৃত্তকে জিজ্ঞেস করো, বৃত্ত ভাই সরলরেখাকে আপনার গায়ে স্পর্শ করছে নাকি না, ওই যদি বলে হ্যাঁ করছে তাহলে স্পর্শক, না করলে নাই, বাট জিজ্ঞেস করার ওয়ে নাই, তাই না? সুতরাং উই নিড টু ফাইন্ড আ ওয়ে যে যে রাস্তায় আমরা প্রমাণ করতে পারবো। তুমি এটাও বলতে পারো যে যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে, অলরেডি আমি দেখাইছি যে কি ব্যাসার্ধ কার উপরে লম্ব, স্পর্শকের উপর লম্ব, তাহলে জাস্ট প্রুফ করেন যে ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব কিনা, হয়ে গেল, ভেরি গুড। বাট মজার ব্যাপারটা হচ্ছে কি জানো, মজার ব্যাপারটা হচ্ছে যে যদি এই লাইনের প্যারালাল একটা লাইন আমি আঁকি, মনে করো যে এইখানে, এটা কি দুটো লাইন কি আসলে প্যারালাল বা সমান্তরাল, তখনও যদি তুমি এখান থেকে এরকম ভাবে আঁকো, এই ব্যাসার্ধটা কি এই লাইনের উপরও লম্ব হবে কিনা? অবশ্যই হবে, এর উপরও লম্ব হবে, এর উপরও লম্ব হবে। সুতরাং এইটা যদি না দেয়, আমি যদি এইটা দেই, তো তুমি তো এইটাকে দেখে মনে করো যে সাদা লাইনটাই কি আমার স্পর্শক। তুমি যদি এইটা দিয়ে প্রমাণ করো যে ব্যাসার্ধের উপরে যে লম্ব সেই কি স্পর্শক, তাহলে তো এরকম তো অসংখ্য লাইন এখানে আঁকা যাবে এই সিরিয়ালে, তাই না? কারণ কি প্রত্যেকেই কি হবে, লম্ব হবে। তো ওইটা ইটস এ প্রপার্টি, হ্যাঁ, বাট মানে স্পর্শক হইলে ব্যাসার্ধের সাথে লম্ব হবে, কিন্তু স্পর্শক হইলে ব্যাসার্ধের সাথে লম্ব হবে, কিন্তু লম্ব হইলেই যে সেটা স্পর্শক এরকম গ্যারান্টি নাই। তো এইটা দিয়ে আমরা প্রমাণ করতে পারতেছি না। আচ্ছা, নেক্সট জিনিসটা আসে, সেটাও হচ্ছে খুবই বেসিক কনসেপচুয়াল একটা জিনিস, যে আমরা যদি চিন্তা করি যে একটা বিন্দু থেকে, এই জিনিসটা শিখছো কিনা আগে বলো, স্ট্রেট লাইন মানে সরল রেখা চাপটা না পড়ে সার্কেল পড়া যাবে না, শুরুতেই বলছি। বিন্দু থেকে সরল রেখার দূরত্ব বের করা সিস্টেম জানি কিনা আমরা? বিন্দু থেকে সরল রেখার দূরত্ব, এটা শিখছো কিনা বলো? 3 পয়েন্ট কততে জানি মনে নাই, জানি চ্যাপ্টার 3 তে আছে যে বিন্দু থেকে সরল রেখার দূরত্ব বের করার একটা ফর্মুলা আছে। সেটা কি এরকম কিছু একটা ছিল, ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু মডুলাস থাকতো, মনে আছে কিনা? যে x1, y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস সি সরল রেখার যে দূরত্ব, এই দূরত্বটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতাম, মনে আছে কিনা দেখো। সরলরেখা চ্যাপ্টারে অবশ্যই যে ভাইয়ে পড়ে থাকুক না কেন, যে স্যারই পড়ায় থাকুক না কেন, অবশ্যই পড়াইছে, ঠিক আছে? তো এটা কি আছে কিনা বলো? আছে, ঠিক আছে। তাহলে এটা কি আমার কিসের 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 সূত্র? বিন্দু থেকে সরলরেখার দূরত্বের সূত্র। এবার এখানে আসো, আমাদের কেসে আসো, এটা কি একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত? মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে কিনা? ঠিক আছে। এই পয়েন্ট থেকে যদি আমি দূরত্ব মাপি কার, এই সরলরেখাটার, এই সরলরেখাটা এনিথিং, ইট ক্যান বি এনিথিং, ধরলাম যে এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, ধরো এই সরল রেখাটার দূরত্ব যদি আমি এখান থেকে মাপতে পারি, এবং আমরা কি জানি যে এখান থেকে এই পর্যন্ত এটা কি আসলে বলো, ব্যাসার্ধ। ভেরি গুড, যারা বলতে পারছো। তার মানে কি আমরা এরকম ভাবে বলতে পারি না যে যদি কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান সমান
ব্যাসার্ধ হয় তাহলে কি স্পর্শক হবে। তো ভুল হয়ে গেল কথাটা, স্পর্শক তাকে বলা যাবে না। কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব, কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব যদি ব্যাসার্ধর সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো, সেটা কি একটা স্পর্শক। তো ভালো করে বুঝো এবার যে তুমি কি এরকম তুমি যেখানেই তুমি দাও না কেন, এখানে বানাও স্পর্শক, এখানে বানাও স্পর্শক, এখানে বানাও স্পর্শক, ব্যাসার্ধের থেকে কি বড় হইতে পারবে দূরত্বটা? কখনো হইতে পারবে না। সুতরাং কেন্দ্র থেকে সরল রেখার যে দূরত্ব সেটাই কি হবে, অলওয়েজ ব্যাসার্ধ হবে। এইটা কি আমরা কি বলতেছি, বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। যে কোনো স্ট্রেট লাইন যদি বলে যে ভাই আমি অমুক বৃত্তকে স্পর্শ করতে চাই, কিছু করব না শুধু টাচ করব, তাহলে তার শর্ত কি, তোমাকে কেন্দ্রের সাথে ডিস্টেন্স কতটুকু মেনটেন করতে হবে, ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান, ঠিক আছে। ব্যাসার্ধের চাইতে যদি কম ডিস্টেন্স মেনটেন করো তাহলে কি হয়ে যাবে, ছেদ। ব্যাসার্ধের যদি বেশি ডিস্টেন্স মেনটেন করো তাহলে কি হবে, কিছুই হবে না। তুমি একটা নর্মাল স্ট্রেট লাইন, তুমি টাচও করো নাই, ছেদও করো নাই, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট দ্য কন্ডিশন, যে কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব সমান সমান কি হইতে হবে, ব্যাসার্ধ হইতে হবে। নাও আরেকটা ইন্টারেস্টিং আমরা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে, এটা কোথায় দেখাবো, এটা কি পরের না রাখি নাই, আচ্ছা 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 আচ্ছা, তো আমরা এখানেই দেখাই, সমস্যা নাই। ধরো যে তোমার কাছে একটা সার্কেল আছে, which is this, ছোট করে আমি দেখাই জিনিসটা। এই সার্কেলটা মনে করো আমাদের বাচ্চা সার্কেল, শুরুতে যে সার্কেলটা পড়ছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, মনে আছে কিনা? এটা শর্ত কি, কেন্দ্র কোথায়, মূল বিন্দুতে, হ্যাঁ কেন্দ্র কোথায়, মূল বিন্দুতে, 0 0-তে মনে করো সার্কেল। এবং কি আছে আরেকটা, স্পর্শক আছে, কি আছে, স্পর্শক আছে। স্পর্শকের সমীকরণ কি, ধরো যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন কোন শর্তে এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, এই সার্কেলের একটা স্পর্শক হতে পারবে বলো তো? এই শর্তে অবভিয়াসলি। তো কেন্দ্রটা কোথায় এখানে, কেন্দ্রটা কোথায় আছে, 0 0। এটা কেন ধরছি বলতো, কারণ জীবন সুন্দর এখানে, কেন্দ্র 0 0-তে মানে কি জীবন সুন্দর। তো কেন্দ্রটা যদি 0 0-তে থাকে তাহলে আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এই কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব কত আসবে, কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব কত আসবে বলতো, a ইন্টু কি হবে 0, তো তাই না, 0 মাইনাস প্লাস বি ইন্টু কি 0 প্লাস কি থাকবে সি থাকবে, নিচে কি থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরকম থাকবে কিনা বলো, এরকম আসা উচিত কিনা, আসা উচিত, তাই না? আচ্ছা, অলসো অলসো তোমরা অন্যভাবে চিন্তা করতে পারো, এ এক্স প্লাস বি হয়তো আমরা নেই নাই, তাই না, আমরা কি নিছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা এইভাবে চিন্তা করি যে কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব কি, এই সমীকরণে x1 y এই 0 0 বসাবো, তাহলে একটা কি থাকবে শুধু সি থাকবে এবং নিচে কি থাকবে রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, বুঝছো কিনা, জানি না বুঝছো কিনা। ইটস লাইক দিস, এম এক্স মাইনাস 1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সরল রেখার উপরে মানে সরল রেখার 0 0 থেকে এই সরল রেখার যে ডিস্টেন্স সেটা মাপার চেষ্টা করতেছি, দূরত্ব মাপার চেষ্টা করছি। তাহলে কি বসবে, 0 বসবে, 0 বসবে, সি থেকে যাবে, নিচে কি হবে রুট ওভার এই এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। এইটাই কি আমাদের দূরত্ব। আর ব্যাসার্ধ কত, যেহেতু সমীকরণ লেখা আছে আর স্কোয়ার, তার মানে ব্যাসার্ধ কত আর। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কন্ডিশন, তাই না? তো এইটাকে দূরত্ব যেহেতু জন্য মডুলাস দিছি, এই জন্য এটাকে মডুলাস উঠাইতে হলে কি করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। তাহলে সি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে একটা কন্ডিশন, কিসের জন্য, এটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাঝে মধ্যে সিকিউ তো আসে বাট খুবই রেয়ারলি, এমসিকিউ তো অনেক বেশি আসে, যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ারের স্পর্শক হতে চায় তাহলে কন্ডিশন কি দেশ। অন্যভাবে আসতে পারে, তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন দিতে পারে, লাইক দিস, ধরো 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0, কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, এই সরল এই বৃত্তের স্পর্শক হতে পারবে, এরকম প্রশ্ন। বা নিচের কোনটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 বৃত্তটির একটি স্পর্শক, চারটা কি দিয়ে দিল, সরল রেখার ইকুয়েশন দিয়ে দিল, তখন জাজ করার ওয়ে কি, দিস ইজ দ্য অনলি ওয়ে, দিস ইজ দ্য অনলি ওয়ে, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ওকে, ডান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা আমরা শিখলাম, জাস্ট কি একটা এক্সাম্পল দেখলাম যে এই যে আমাদের কন্ডিশনটা, কিসের কন্ডিশন, বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে কিভাবে একটা জিনিস বের করে নিয়ে আসতে পারি। ওকে, দ্যাটস ইট, ডান। নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দু নির্ণয়। আমরা জাস্ট এখানে কোনো ফর্মুলা নাই, দের ইজ নো শর্টকাট, দের ইজ নো ফর্মুলা, আমরা জাস্ট কি করবো,
আমরা জাস্ট দেখবো যে কিভাবে করতে হয়, স্টেপগুলো কি কি। আচ্ছা, তো দেখো খুব ভালো করে বুঝবা। সরল রেখা না বুঝলে খুবই কঠিন লাগবে, হ্যাঁ, কিছু করার নাই। সরল রেখা না বুঝলে অনেক কঠিন লাগবে, এগুলা কিছু করার নাই। এই যে মনে করো এই পয়েন্টটা দিয়ে কি করছে, স্পর্শ করছে, ঠিক আছে। এটা মনে করো যে x1, y1 বা x, y, লেটস মেক ইট অ্যানোনিমাস, হ্যাঁ, x, y, এইখানে মনে করো কি করছে, স্পর্শ করছে, হ্যাঁ। এখন তোমাকে কি করতে হবে, স্পর্শ বিন্দুটা বের করতে হবে। এই স্পর্শ বিন্দু বের করতে হবে যে কোন পয়েন্টে স্পর্শ করছে। আর মনে করো তোমার কাছে দেয়া আছে হচ্ছে যে ধরো এইটার সমীকরণটা y = mx + c, এই সমীকরণটা দেয়া আছে, তোমাকে কি বের করতে হবে, স্পর্শ বিন্দু বের করতে হবে। আর মনে করো সেন্টার দেয়া আছে, ধরো সেন্টার এনিথিং লাইক -g, -f। ওকে, তো এখন দেখো যে আমরা স্পর্শ বিন্দু আসলে কিভাবে বের করব। ফার্স্ট অফ অল আমরা রিভার্স ওয়েতে চিন্তা করি যে এই বিন্দুটা কি আসলে, এই সরল রেখা মানে স্পর্শক এবং ব্যাসার্ধের ইন্টারসেকশন মানে সমাধান বিন্দু। তো আমরা স্ট্রেট লাইনে তো পড়ছি নাকি যে এরকম যদি দুইটা সরল রেখা যদি একটা বিন্দুতে কি করে, ছেদ করে, তাহলে এইটাকে কিভাবে বের করে বলো তো। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সলভ করো, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, তো তোমার কাছে এখন কি আছে, এই স্পর্শকের সমীকরণ আছে। তাহলে তোমাকে আগে কি বের করতে হবে, ব্যাসার্ধের সমীকরণটা বের করতে হবে। স্পর্শক থেকে ব্যাসার্ধের সমীকরণ বের করবা, ব্যাসার্ধের সমীকরণ বের করার পরে স্পর্শক আর ব্যাসার্ধের সমীকরণকে সমাধান করবা, যে বিন্দুটা বের হবে সেটাই কি হবে, স্পর্শ বিন্দু হবে। বুঝতে পারছি কিনা, আমি লিখি দেই। প্রথম কাজ কি, ব্যাসার্ধের সমীকরণ নির্ণয়। কিভাবে করতে হবে আমি আবার বলে দিব। সরল রেখা পড়ে আসছে এগুলা, ফাঁকি মারলে কিছু করার নাই। 2 নম্বর পয়েন্ট কি, ব্যাসার্ধ। জানি না আজকে বাংলা লেখা এত খারাপ কেন হচ্ছে আমার। ব্যাসার্ধ ও স্পর্শকের সমাধান, এই দুইটা স্টেপ। আচ্ছা, ব্যাসার্ধের সমীকরণ কিভাবে নির্ণয় করবা। একটা স্ট্রেট লাইন যদি দেখতে এরকম হয়, x + by + c = 0, এইটার উপরে লম্ব একটা সমীকরণ দেখতে কেমন হবে তোমরা পড়ছো, মনে করো bx - ay + k = 0, মনে আছে কিনা। এই যে এদের কি হয়, এক্সচেঞ্জ হয় এবং একটা কি করতে হয়, মাইনাস করতে হয়। অবশ্যই শিখাইছে টিচার ক্লাসে শর্টকাট ওয়েতে, ঠিক আছে। এটা পাইলা, তারপরে কি, এই কে বের করতে হবে। কে এর মান তো জানি না, কে বের করার জন্য কি তোমাকে কি আছে তোমার হাতে, এই সরল রেখার উপর একটা পয়েন্ট আছে সেন্টারটা, এই সেন্টার এখানে বসায় দাও, বসায় দিলে কি বের হয়ে আসবে, কে বের হয়ে আসবে। তার মানে কি বের হয়ে যাবে তখন, ব্যাসার্ধের সমীকরণ বের হয়ে যাবে। ব্যাসার্ধের সমীকরণ বের হয়ে গেলে কি করবা, তোমার কাছে এখন একটা সমীকরণ, দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণ দুইটা চলক, সলভ করো, এক্স ওয়াই বের হয়ে যাবে, সেটাই কি আমাদের স্পর্শ বিন্দু। জানি না বুঝতে পারছো কিনা, বাট থিওরি জাস্ট দেখাই দিলাম, আমরা সামনে ইনশাল্লাহ ম্যাথ করব। সুতরাং তোমাদের এই লেকচারটা এতটুকু পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথ দেখবো। আজ এই যে টপিকগুলো পড়লাম 4.1 এর মেইন ম্যাথগুলো এখান থেকে আসে, বাকি যে অংশ আমরা 4.2 এর মেইন ম্যাথগুলো এখান থেকে আসে, বাকি যে অংশ আমরা পড়বো হয়তো দেখি, বাট ওইটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, হয়তো থিওরি পরেও ছাড়ে দিতে পারি, ঠিক আছে, ম্যাথ অতটা আসে না ওখান থেকে। সো দ্যাটস ইট, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।